গ্রাম বাংলার কথা বললেই মনে পড়ে যায় দিগন্ত বিস্তৃত প্রান্তর। তার বুক চিরে চলে গেছে আঁকা বাঁকা মেঠো পথ, কালো মেঘে ঢাকা আকাশ, বটতলার নিলিবিলিতে সাদামাটা আড্ডা। কিন্তু এমন একটা গ্রামে যখন সন্ধ্যা নেমে আসে, বাড়িতে বাড়িতে খিল এঁটে দরজা দেয় সবাই। সবাই যেন ছেয়ে আসা অন্ধকারকে ঠেকিয়ে রাখতে চায়। এক অজানা আতঙ্ক সাপের মতো চলে ফিরে বেড়ায় গ্রামের আঁকা বাঁকা পথগুলো ধরে। শিকারের অপেক্ষায় ঘুরে ঘুরে বেড়ায়। এমনই এক গ্রামে আজ দুই রিপোর্টার সর্বজিৎ আর বিনীতের সাথে পাড়ি দেব আমরা। আজ সাবস্ক্রাইবার স্পেশাল এপিসোড নাম্বার 5-এ শুনব পিয়ালি চ্যাটার্জি মল্লিকের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প চালিডিহির লুকোনো ভয়। অমরেশ আর গৌরীকান্তর ভূমিকায় দীপঙ্কর চ্যাটার্জি, বিনীতের ভূমিকায় শুভদীপ, নীলিমা আর সর্বজিতের মায়ের ভূমিকায় বর্ণালী, পিলির ভূমিকায় প্রদীপ্তা, দোকানি আর গল্প পাঠে প্রত্যয় এবং সর্বজিৎ আর শঙ্করের চরিত্রে আমি সুমিতেন্দ্র। আপনারাও যদি পিয়ালির মতো নিজের গল্প এমন গা ছমছমে অডিও স্টোরি রূপে শুনতে চান, তাহলে স্ক্রিনটাকে পজ করে দেখে নিন কিভাবে কোথায় গল্প পাঠাতে হবে। শুরু করছি সাবস্ক্রাইবার স্পেশাল এপিসোড 5। আর্টিকেলটা আরও একবার ভালো করে পড়ে নেয় সর্বজিৎ। অমরেশদা, আমি যাব ফাইনাল। তুমি প্লিজ ওদেরকে জানিয়ে দাও। পাগলামি করিস না, ওই অজপড়া গায়ে। তারপর কাকিমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে কি হবে বলতো? তুই ছাড়া কাকিমার আর কে আছে? মাকে কিছু বলার দরকার নেই অমরেশদা। তাছাড়া কি আর বলবো বলো তো? আর বিনীত তো থাকছেই। আরে সে তো ঠিক আছে। তোমার মনে হয় এসব সত্যি? আসলে একটা ক্রেজ তৈরি করার নিছক কৌশল ছাড়া আর কিছুই নয়। এই কিছু মাস আগে মনে নেই আরও একটা গ্রাম নিয়ে এমন খবর বেরোলো। আরে ওই যে রাহুল আর বিনীত গেল, যে গিয়ে কী পেল? কাঁচকলা। সারা রাত ঘুরে বেরিয়ে ভূত তো দূর, একটা মানুষেরও দেখা না পেয়ে ফিরে এলো দুজনে। আজকাল এসব মিথ্যে খবরের ট্রেন্ড অমরেশদা। তাছাড়া এই গ্রামটা তো একদম যাকে বলে আনএক্সপ্লোর্ড। আর এর আগে কেউ এই জায়গায় এক্সপিরিয়েন্স করে লেখেনি এই গ্রামটা নিয়ে। এই আর্টিকেলে যা যা লেখা রয়েছে সবটাই কিন্তু শোনা কথা, হিয়ার্সে একদম। একবার গিয়ে দেখলে ক্ষতি কিসের? দেখ, যা ভালো বুঝিস কর। তা কবে নাগাদ যাবি বলে ঠিক করেছিস? শুক্রবার, মানে পরশু। তুমি শুধু ওদিকটা ম্যানেজ করে নাও প্লিজ। অফিস নিয়ে ভাবতে হবে না। একবার যদি কাজটা ঠিকঠাক করতে পারিস না, তবে আর কোনো ভাবনা নেই। ওই গ্রামটা নিয়ে এখন সকলের মনের মধ্যে এক কৌতূহলের সৃষ্টি হয়েছে। আসল খবরটা সামনে আনতে পারলে না আর দেখতে হবে না। টেলিফোনটা কেটে যায়। সর্বজিৎ ব্যানার্জি একটি স্বনামধন্য খবরের কাগজের জার্নালিস্ট। ছোটবেলা থেকেই মায়ের সাথে বেড়ে ওঠা। বাবার স্মৃতি আবছা জলছবির মতো চোখের সামনে ভেসে ওঠে মাঝে মধ্যে। সর্বজিৎ সেসব মনে করতে চায় না। যেই মানুষটা 6 বছরের ছেলে এবং অসুস্থ স্ত্রীকে মৃত্যুর পথে ছেড়ে চলে যায়, তাকে কি মনে জায়গা দেওয়া যায়? মা এখন সুস্থ আছে ঠিকই, তবে বাঁচার মতো বাঁচে না। সর্বজিৎকে জুড়ে তার দুনিয়া হলেও কিসের একটা অপেক্ষা লেগে থাকে তার ভাষা ভাষা দুই চোখ জুড়ে।
কার আশায় কালে হাত দিয়ে বসে থাকে মা? সর্বজিৎ জানে না, শুধু এটুকু জানে যে তাদের এই জীবনে আর কোনো মানুষের আগমন ঘটবে না। একটা লাগেজে প্রয়োজনীয় যাবতীয় জিনিস ভরে নেয় সর্বজিৎ। দুদিন পরেই তাদের ট্রেন। যা খোঁজ পাওয়া গেছে, বাঁকুড়া শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে গঙ্গাজল ঘাঁটি। আগে বাসে করে পৌঁছতে হবে, তারপর সেখান থেকে কে জানে কত দূরই বা সেই ছোট্ট গ্রাম চালিডিহি। প্রকৃতির কোলে শান্ত নিস্তব্ধ এক নিভৃত পল্লী। কিন্তু ইদানিং সেই নিস্তব্ধতা যেন হয়ে উঠেছে ভয়ের আরেক নাম। সন্ধ্যা নামতেই নাকি অদ্ভুত সব ঘটনা ঘটছে। কারোর ঘরের চাল থেকে ভেসে আসছে অশরীরীর কান্নার শব্দ। আবার কেউ দেখেছে রাতের অন্ধকারে বটগাছের ডালে বসে থাকা আগুন জ্বলা চোখের এক অবয়ব। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রামের অধিকাংশ মানুষই ঘরবাড়ি ছেড়ে আশেপাশের গ্রামগুলোতে আশ্রয় নিতে আরম্ভ করেছে। হাওড়া থেকে ভোরের ট্রেনে সর্বজিৎ এবং বিনীত বাঁকুড়ায় পৌঁছয়। সেখান থেকে বাসে চড়ে গঙ্গাজল ঘাঁটি। গঙ্গাজল ঘাঁটিতে যখন বাস থামে তখন আকাশে গেরুয়া আভা ছড়িয়ে পড়েছে। একটি মাত্র মুদি দোকানে হালকা হলুদ টিমটিমে আলো দেখতে পায় সর্বজিৎ এবং বিনীত। একটি বয়স্ক ভদ্রলোক খাতাপত্তর নিয়ে সম্ভবত গোটা দিনের বেচা কেনার হিসেব নিকেশ দেখছিল। সেদিকে এগিয়ে গিয়েই সর্বজিৎ জিজ্ঞাসা করে, আচ্ছা, চালিডিহি যাব, রাস্তাটা কোন দিকে বলতে পারেন? চালিডিহি? ও গ্রামে কি করতে যাবেন দাদা ভাই? কাজের সূত্রে ওই গ্রামে কিছুদিন থাকবো। ও গ্রামে থাকবেন? কি বলছেন দাদা ভাই? ও গ্রামের লোকেরা পালিয়ে বাঁচতে চাইছে আর আপনারা ওই গ্রামে গিয়ে উঠবেন? ও ভুতুরে জায়গা দাদা ভাই। সর্বজিতের অবাক লাগে। হ্যাঁ, ছোটবেলায় মায়ের কাছে এমন সব গল্প শুনেছে বই কি, তবে সেসব তো কল্পনাপ্রসূত গল্প। আদতে কি এমন কিছু হয়? সর্বজিৎ আবার বলে, দেখুন, ওখানে আমাদের যেতেই হবে। আপনি একটু বলুন না, গ্রামটা কোন দিকে? সে তো এখনো অনেকটা পথ। ওই যে দেখছেন, মেন রোডের ওপারে রাস্তাটা সোজা চলে গেছে মাঠের মাঝখান দিয়া। ও পথ ধরে সোজা প্রায় 500 কিলোমিটার গিয়ে দেখেন ভ্যান অথবা রিক্সা পান কিনা। সন্ধ্যার পর ও গ্রামটার দিকে আর কেউ যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেন রাস্তা থেকে বেরিয়ে আসা সোজা একটা নির্জন পথ ধরে ওরা এগিয়ে যায়। সময়টা জ্যৈষ্ঠ মাসের শেষের দিক। ইদানিং সময় অসময়ে বৃষ্টি ঢেলে দেয় আকাশ। সবুজে ভরা গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে
বিনীত বলল, জিদ্দা, মনে হয় না কিছু পাওয়া যাবে। দেখছো না, একটা মানুষ পর্যন্ত দেখা গেল না। কি ব্যাপার বলো তো? এই খবরটা সত্যি নয় তো? দূর, এই প্রত্যেকটা গ্রামেই এই রকমের কিছু একটা ঘটনা ঘটে থাকে। পকেট থেকে একটা সিগারেটের বাক্স বের করে সর্বজিৎ ধরালো। দুবার লম্বা টান দিয়ে বলল, তবে সমস্যা একটাই, থাকার জায়গা একটা খুঁজে নিতে হবে। সে ঠিক হয়ে যাবে। শুনলাম তো এই গ্রামটা বেশ ছোটই, সব মিলিয়ে ওই 20টার মতো ফ্যামিলি থাকে ওখানে। এদিকে কোনো গাড়িও দেখছি না। এই কি করে পৌঁছাবো বলো তো? চলো আর একটু না এগিয়ে দেখি। বিনীত এবং সর্বজিৎ দুজনেই আবার সামনের পথ ধরল। এমন সময় পিছন থেকে ঝনঝন করে একটা শব্দ শোনা যায়। বিনীত এবং সর্বজিৎ পিছনে ফিরে দেখে একটি ভ্যান চালক ভ্যান নিয়ে তাদের দিকেই আসছে। তার পরনে ছেঁড়া ধুলোমাখা গেঞ্জি এবং ছাই রঙের রংচটা প্যান্ট। চেহারাটা গোবেছাড়া গোছের হলেও চোখের দৃষ্টিটা কেমন ঠান্ডা বরফের মতো। দাদা, এই চালিডিহি যাবেন? বিনীত প্রশ্ন করে। ভ্যান চালক তাদের দুজনকে ভালো করে পরখ করে নেয়। আপনারা চালিডিহি যাবেন? হ্যাঁ। বসেন বসেন, পৌঁছে দেবো। এতক্ষণে একটু নিশ্চিন্ত হয় তারা। যাক, এবার অন্তত গ্রামে পৌঁছানো নিয়ে আর তাদের চিন্তা নেই। সাবধানে হ্যান্ড লাগেজ দুটো তুলে নিজেরা উঠে বসল ভ্যানে। আচ্ছা, আপনি কি ওই গ্রামেই থাকেন? হ্যাঁ, দুপুরে বেরিয়েছিলাম পাশের গ্রামে, ফিরতে ফিরতে দেরি হয়ে গেল গে। আসলে আমরা পেশায় জার্নালিস্ট, মানে রিপোর্টার। চালিডিহি গ্রামটার বিষয়ে তো অনেক কিছু শোনা যাচ্ছে, সবার কৌতূহল তুঙ্গে, সেই কারণেই আসা এখানে। ভ্যান চালক হেসে ওঠে। সর্বজিৎ এবং বিনীত অবাক হয়ে যায়। সর্বজিৎ বলল, এ কি হাসছেন যে? এতে হাসার কি হলো? আমাদের এই গণ্ডগ্রাম নিয়ে আপনাদের কলকাতার লোকেদের কৌতূহল আছে, তবে এই গ্রামের নাম জানে তবে লোকজন। ওরা দুজনেই চুপ করে থাকে। দুজনের ভারী আশ্চর্য লাগে এই ভ্যান চালকের কথাগুলো। এ আবার কেমন প্রশ্ন? কিছুদিন আগেই তো একটি আর্টিকেল বেরিয়েছিল যেখানে স্পষ্ট লেখা ছিল চালিডিহি গ্রামের কথা, আর সবাই পরিবার গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। সাধে কি কেউ নিজের সাজানো সংসার ছেড়ে অন্য গ্রামে যায়? অবশ্য তার ভিন্ন কারণও থাকতে পারে। তা সেইখানে গিয়ে উঠবেন কোথায় ঠিক করেছেন? কেউ চেনা জানা আছে? প্রশ্নটা ভেসে আসে সামনের দিক থেকে। ভ্যান চালক দুই ধারের গাছপালার মাঝের পথ দিয়ে সামনের দিকে ভ্যান চালাতে চালাতেই জিজ্ঞাসা করে। সর্বজিৎ বলল, না, তবে থাকার জায়গা নিশ্চয়ই একটা হয়ে যাবে। সত্যি আপনাদের এই শহরের মানুষজনদের না বড্ড বেশি কৌতূহল। এখানে কারুর অত সাহস হবে না। একটা অচেনা জায়গায় গিয়ে একা একা থাকবার কথা আমরা কেউ ভাবতেও পারি না। কিন্তু আপনারা আমার বাড়িতেই থাকতে পারেন, সেখানে আমার বউ আর মেয়ে থাকে, আপনাদের কোনো অসুবিধে হবে না। সর্বজিৎ কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ফোনটা বেজে ওঠে তার। হ্যাঁ মা, বলো। আর চিন্তা করো না, আমি পৌঁছে গেছি, তুমি সাবধানে থাকবে। মাত্র কদিনের ব্যাপার। কি করব বলো, তুমি তো জানোই এমন সুযোগ খুব কমই আসে, আর কাজের ব্যাপার। হ্যাঁ মা, আমরা নিজেদের খেয়াল রাখবো, ডোন্ট ওয়ারি। তুমি ওষুধগুলো ঠিকঠাক খেয়েছো তো? মনে করে খেও। হ্যালো হ্যালো মা, হ্যালো দাদা, আমাদের গ্রামের চত্বরে একবার ঢুকে গেলে ওই বন্টন কাজ করবে না, কিন্তু এখানে টাওয়ারের সমস্যার কোনো অন্ত নেই। এই চালিডিহিতে ঢুকলেই এমন হয়। আর বেশি দূর নয়, মিনিট 10 গেলেই আমার বাড়ি পৌঁছে যাব। গ্রামের মধ্যে ঢুকে কিছুক্ষণ পর ভ্যান এসে থামে
একটি এঁটেল মাটির তৈরি বেশ ছড়ানো একটি বাড়ির সামনে। এই যে আমরা পৌঁছে গেছি, এটাই হলো আমার বাড়ি, আসেন। সর্বজিৎ এবং বিনীত লাগেজটা নামিয়ে নেয়। ভ্যান চালক বাড়ির দরজায় কড়া নাড়ে। একটি 12-13 বছরের মেয়ে দরজাটা খুলে দেয়। বাবা, ওরা কারা? মা, দেখো বাবা কাদের নিয়ে এসেছে। ডাক শুনেই ভেতর ঘর থেকে দালানে এসে দাঁড়ায় মেয়েটির মা। কি গো, তোমার ফিরতে এত দেরি হলো কেন আজ? আর ওনারা কারা? দরজায় দাঁড়িয়ে থাকা অচেনা দুটো মানুষের দিকে চোখ পড়তেই একটু ঘোমটা টেনে জিজ্ঞাসা করে মহিলাটি। ও বউ, ওনারা কলকাতা থেকে এসেছেন, রিপোর্টার ওই যে কাগজে লেখে এই গ্রামে এসেছেন। এখানে তো কাউকে চেনেন না, রাস্তার মাঝে দেখা হয়ে গেল, আমি কইলাম এইখানেই থাকতে। আসেন আসেন, ভেতরে আসেন, আমি জল নিয়ে আসছি। বউটা দুজনকে দাওয়ায় বসিয়ে কলসি থেকে 2 গ্লাস জল এনে দেয়। জলটা গলায় ঢক ঢক করে ঢেলে নেয় দুজনে। তা আমাদের এই গায়ে কি কাজ করতে এসেছেন বাবুরা? আসলে এই গ্রামটা সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করার জন্যই এখানে আসা। আপনি চিন্তা করবেন না, আমরা এখানে ফ্রিতে থাকবো না, রেন্ট দিয়েই থাকবো। কি বললেন? কি দেবেন? রেন্ট মানে ভাড়া। তাছাড়া খাওয়া দাওয়ার জন্য আলাদা করে হিসেব করে যা লাগবে বলবেন, আমরা মিটিয়ে দেব। আমরা গায়ের লোকেরা না গরিব হতে পারি, তবে অতিথিদের থেকে হাত পেতে টাকা নিই না। আসুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই, আর হাত মুখটা ওই কুয়োতলা থেকে ধুয়ে আসুন, বালতিতে জল ধরা আছে। সর্বজিৎ এবং বিনীত এক এক করে হাত মুখ ধুয়ে আসে। নীলিমা তাদের বাড়ির অন্দরে নিয়ে যায়। আসুন আমার সাথে। বাড়িতে থাকার মতো কেবলমাত্র দুটোই ঘর। ওদেরকে যেটা দেওয়া হলো সেটা ছোট হলেও বেশ গোছানো। দেওয়ালে লাগানো আংটায় হ্যারিকেনটা ঝুলিয়ে গেছে নীলিমা। একটা তক্তপোষ পাতা ঘরের এক কোণে। তক্তপোষের সোজাসুজি একটা আয়না এবং তার পাশে একটা টেবিল। মাটির বাড়িতে এর আগে কোনোদিন না থাকলেও গ্রামে এর আগে বহুবার থেকেছে সর্বজিৎ। ওর নিজের মামাবাড়ি বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে। প্রত্যেকটি উৎসবই আগে মামার বাড়িতে কাটাতো তারা। সেখানে গাজন, চড়ক, দোলযাত্রা, জন্মাষ্টমী, রথযাত্রায় বিভিন্ন অনুষ্ঠান হতো, মেলা বসত। রং বেরঙের পুতুল বিক্রি হতো সেই মেলায়। সর্বজিৎ তখন খুব ছোট। মাকে বায়না করত খেলনা কিনে দেওয়ার জন্য। তাদের তখন অভাবের সংসার। গৃহ ছাড়া স্বামীর খোঁজ চলছে চারিদিকে। এদিকে ছেলের থেকে সেই কঠিন সত্য আড়াল করার অনেক চেষ্টা করেছে তার মা। অনেক বড় বয়স পর্যন্ত সর্বজিৎ জানত তার বাবা কাজের সূত্রে বাইরে গিয়েছে। কোথায় গেছে সেটা জিজ্ঞেস করার মতো বুদ্ধি তখনও তার হয়নি। অনেক বছর পরে মামার বাড়িতেই কোনো এক উৎসবের সময় সে সত্যিটা জানতে পেরেছিল। পাড়ার যে সকল ছেলেপিলির সাথে তারা খেলত তাদের মধ্যেই একজন মজার ছলেই কথাটা বলেছিল, ছেড়ে চলে যাওয়া কাকে বলে? সর্বজিৎ তখনও ঠিক বুঝত না। বাবার জামাগুলো তখনও তাদের আলনায় ঝুলছে। মা রোজ তখনও শুতে গিয়ে 3টে বালিশ সাজাতো বিছানায়। সর্বজিৎ ভাবত সে ঘুমিয়ে পড়ার পর হয়তো বাবা আসে,
আবার খুব ভোরে চলে যায়। সত্যিটা জানার পর সর্বজিৎ কেঁদেছিল মাকে জড়িয়ে ধরে। মা বলেছিল, কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি। আমার সবটুকু জুড়ে একমাত্র তুই থাকবি। জীবনে তো কাউকে আটকে রাখা যায় না রে বাবা, যাদের যাওয়ার তারা যাবেই। সাড়ে 9টা নাগাদ দরজায় দুবার টোকা পড়ল। কে? আমি পিলি। সর্বজিৎ দরজাটা খুলে দেয়। একটু আগে দেখা সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে দরজার ওপারে। তোমার নাম পিলি? হ্যাঁ, ভালো নাম পিয়ালি, সবাই ছোট করে পিলি বলে ডাকে। মা তোমাদের খেতে ডাকছে। বিনীত এবং সর্বজিৎ পিলির সাথে দাওয়ায় বেরিয়ে আসে। হ্যারিকেনের হলদে টিমটিমে আলো ছড়িয়েছে গোটা দালানে। সেখানে আসন পেতে খেতে দিচ্ছে নীলিমা। মাটির থালায় ভাত, আলু ভাজা, ডাল আর 5 মেশালি সবজির তরকারি। বাড়ির কর্তা শঙ্কর বলল, আসেন দাদাবাবুরা, আসেন, হ্যাঁ খেতে বসেন। নকশা করা রঙিন আসনে দুজন খেতে বসে বিনীত হেসে উত্তর দেয়, আমাদের নিয়ে আপনি শুধু শুধু এত ভাবছেন। আচ্ছা, এই গ্রামে নাকি কি একটা অভিশাপ টভিশাপ আছে? আরে ওই গঙ্গা জল ঘাটিতেও এখানে সেই যখন পড়েছেন, কদিন থাকেন, গ্রামটাকে ঘুরে দেখেন, দেখা হলে পাত্তারি গুটিয়ে ফিরে যান। ওসব নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। এর চেয়ে অনেক জরুরি খবর টবর নিয়েও তো লেখা যেতে পারে নাকি? হঠাৎ এর পেছনে পড়েছেন কেন? কেন নয়, এই জিনিসটা মানুষের আড়ালে লুকিয়ে আছে, সেটাকে সকলের সামনে আনলে ক্ষতিটাই বা কিসের? হ্যাঁ, ক্ষতি যা হবার ছিল তা তো হয়েই গেছে। এক এক করে সকলেই পাত্তারি গুটিয়ে আশেপাশের গাঁয়ে গিয়ে উঠেছে। শুধু এই আমাদের মতো কয়েকটা ঘরই আজও ভিটে মাটি আঁকড়ে পড়ে আছি। সবার তো আর আসলে সুযোগ থাকে না। আমাদের হয়তো ওইসবের থেকে কোনো মুক্তি টুক্তি নেই। তাহলে যেসব কথা শোনা যাচ্ছে সেসব সত্যি? সত্যি কিনা বলতে পারবো না, রোজই তো কত কি ঘটছে, কখনো চোখের সামনে, কখনো সকলের চোখের আড়ালে। কে প্রমাণ দেবে? তবে যা ঘটছে সেটা যে অশুভ তা তো অস্বীকার করার জায়গা নেই। ঘটনার শুরু গত বছরের দুর্গাপুজোর ঠিক পর পর। কুসুমগঞ্জে এখানে একটা বড় কাপড়ের ফ্যাক্টরি আছে। সেখানে যাওয়া আসার একমাত্র রাস্তা হলো ওই বড় রাস্তাটাই, যেটা দিয়ে আপনারা গ্রামে এলেন। তো ওই রাস্তা দিয়ে অনেক লরি যাতায়াত করে। ওই ফ্যাক্টরি থেকে মালপত্র নিয়ে যায় আর কি, বাঁকুড়ায় পৌঁছে দেয়। তা গত বছর আশ্বিনের শেষের দিকে ভোরবেলা ওই পথের ধারে এক ট্রাকওয়ালা গাড়ি নিয়ে যাচ্ছিল। এমন সময় রাস্তার পাশে সে দেখতে পেল ঝোপঝাড়ের মধ্যে কি যেন একটা পড়ে আছে। ট্রাক থামিয়ে ট্রাক সাইড করে নেমে দেখতেই সে বুঝতে পারলো সেটা একটা লাশ, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দেখে একেবারে গা শিউরে ওঠে। সেই লোকটা তখনই আমাদের গ্রামের সবাইকে খবর দেয়। খবর পেয়ে গাঁয়ের লোক ছুটে যায়। তবে বডিটার অবস্থা এত বাজে ছিল যে কেউ আর লাশটা চিনতেই পারল না। আর পুলিশ? পুলিশ এসে বডি ময়না তদন্তের জন্য নিয়ে যায় ঠিকই, তবে সেদিনের পর থেকেই আমাদের এই গ্রামে এক অশুভ ছায়া নেমে এসেছে। ওদিনের পর থেকেই ও পথে অনেক দুর্ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা এখন ভয় ভয় থাকে। এখানে এখন কোনো পরিবারই সুখী নয়, সব কটা পরিবারেই মৃত্যু এসেছে। ওই যে উল্টো দিকের বাড়িটা দেখছেন, দাওয়া থেকেই সামনের রাস্তার উল্টো দিকে বাড়িটা দেখা যাচ্ছিল। সেই দিকে তাকিয়ে শঙ্কর বলল, হ্যাঁ
ওইটা আমার দাদার বাড়ি, আপন দাদার। দাদার ছোট ছেলেটা বিকেলে খেলতে বেরিয়েছিল। রাত পার হয়ে গেলেও সে আর বাড়ি ফিরল না। পরের দিন ওকে পাওয়া গেল এ গ্রামের মৃত্যুদের বাড়ির পেছনের পুকুরে। দাদা বৌদি সেই শোকেই গ্রাম ছাড়লে। আপনারা কেন গ্রাম ছেড়ে চলে যাননি? চলে যাব বললেই তো আর যাওয়া যায়নি। অনেক পিছুটান, অনেক স্মৃতি, অনেক আবেগ। আরে বাপ ঠাকুরদার ভিটে, আর সবার তো আর এত ক্ষমতা থাকেনি। তবে একদিন হয়তো যেতেই হবে। কথায় আছে, আপনি বাঁচলে বাপের নাম। প্রাণটাই যদি না থাকলো তবে আর এইসব আঁকড়ে ধরে রেখে কি বা হবে? কথাটা বলে একটি দীর্ঘশ্বাস ফেলে শঙ্কর। রাত তখন 1:30। একটা গোঙানির আওয়াজ শুনে সর্বজিতের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তক্তপোষে উঠে বসে সে। হ্যারিকেনের আলো কখন যেন বুজে এসেছে। গাঢ় অন্ধকারে উঠে বসে পাশে হাতড়ে বিনীতকে স্পর্শ করতে গিয়ে হাড় হিম হয়ে আসে সর্বজিতের। কোথায় বিনীত? পাশে তো কেউ নেই। বিনীত, তুই কোথায়? গোঙানির আওয়াজটা যেন আরো জোরে শোনা যায়। সর্বজিৎ আবার ডাকল, বিনীত। কোনো সাড়া পায় না সে। বিন্দু বিন্দু ঘাম কপালে এসে জড়ো হয়েছে তার। কথা বলতে চেয়েও সে পারল না। শঙ্করকে ডাকার আশায় তক্তপোষ থেকে ধীরে ধীরে নামে সর্বজিৎ। এক পা করে এগিয়ে যায় ঘরের দরজাটা আন্দাজ করে। কিছুটা এগিয়েছে, এমন সময় একটা হাত এসে তার দুটো পা টেনে ধরতেই মুখ থুবড়ে পড়ে সর্বজিৎ। অসম্ভব যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে। চিৎ হয়ে উঠতে যাবে, এমন সময় তার বুকের ওপর একটি ভার অনুভব করে সে। মুখটা সর্বজিতের কানের সামনে এনে কেউ যেন ফিসফিসিয়ে বলে, চলে যাও, এখান থেকে চলে যাও। সর্বজিৎ নিজের সর্বশক্তি দিয়ে বুকের ওপরে বসে থাকা মানুষটাকে সরাতে চেষ্টা করে, তবে পারে না। কণ্ঠস্বরটা তার খুবই পরিচিত। বিনীত, বিনীত, কি বলছিস তুই? কি বলছিস তুই? এসব কি হয়েছে? আরে কি হয়েছে তোর বিনীত? হ্যাঁ বিনীত। সে আর কিছু বলতে পারে না। বুকের ভেতর একটি চাপা অস্বস্তি কাজ করছে তার। চোখ দুটো বুজে আসছে। সর্বশক্তি দিয়ে বুকের ওপরে বসে থাকা মানুষটিকে ধাক্কা দিয়ে কোনো রকমে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। পরের দিন সকালে যখন সর্বজিৎ চোখ খোলে তখন অনেকটাই বেলা গড়িয়েছে। বিনীত সামনে ঝুঁকে পড়ে সর্বজিৎকে দেখছে। সর্বজিৎ দা, কি হয়েছিল তোমার? সকালে উঠে দেখে তুমি মাটিতে শুয়ে আছো। কত ডাকলাম, কোনো সাড়া না পেয়ে লাস্টে ওনাদের ডাকলাম। সর্বজিৎ উঠে বসার চেষ্টা করল, তবে পারল না। তার সমস্ত শরীর জুড়ে অসম্ভব ব্যথা। চোখের পাতাও যেন ভারী হয়ে আসছে। আস্তে আস্তে আবার চোখ বন্ধ করে নেয় সর্বজিৎ। পাশ থেকে শঙ্কর বলল, না, এ তো ভালো ঠেকছে না দাদাবাবু।
কাল রাত্রিরেও তো খাবার সময় ঠিক ছিলেন, আচমকা এমন কি হলো? মেঘের গর্জন শোনা যায় মাঠের শেষ প্রান্ত থেকে। মেঘাচ্ছন্ন আকাশ কালো হয়ে বৃষ্টি নামল। আবার সন্ধ্যার গাঢ় অন্ধকার নেমে এসেছে চালিডিহি গ্রামের বুকে। সর্বজিৎ, বিনীত এবং শঙ্কর বাইরের ঘরে বসে চপ মুড়ি মাখা খাচ্ছে। পাশে টিমটিম করে হ্যারিকেন জ্বলছে। নীলিমা রাতের খাবারের জোগাড় করছে। পিলি তার মায়ের পাশে বসে রয়েছে। সর্বজিতের মধ্যে কেমন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে বিনীত। সর্বজিৎ তো কখনো এমন চুপচাপ থাকে না। হ্যাঁ, সে একটু গম্ভীর মেজাজের মানুষ, সেটা ঠিক, তবে এমন চুপচাপ হয়তো সে থাকে না। আজ দুপুরে ভাত ঘুম দেওয়ার সময় ঘোরের মধ্যে কিসব যেন বলে যাচ্ছিল, সেটা বিনীতের বোধগম্য হয়নি। বিনীত জিজ্ঞাসা করল তার কি হয়েছে। সর্বজিৎ ভয়ার্ত স্বরে বলল, তোর কি সত্যিই কিছু মনে নেই? মনে নেই? কি মনে নেই জিদ্দা? কাল রাতের কথা। কাল রাতে একটা গোঙানির শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। উঠে পাশে হাতড়ে দেখি তুই নেই। তারপর যেটা হলো। কি হলো? আমি নেমে দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম, এমন সময় তুই আমার পা দুটো টেনে ধরলি। আমি মাটিতে পড়ে যেতেই আমার ওপর উঠে বসে পড়লি তুই। আমি বারবার তোকে সরাতে চেষ্টা করেও পারিনি। তুই আমার কানের কাছে মুখ এনে কন্টিনিউয়াসলি বলে গেলি, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। কি? আমি এসব করেছি? জিদ্দা, আমার মনে হয় তুমি স্বপ্ন টপ্ন দেখছিলে। কাল রাতে একবারও তো আমার ঘুমই ভাঙেনি। সকালে উঠে আমি তোমাকে অনুভাবে পড়ে থাকতে দেখলাম। এত কিছু হলে আমার মনে থাকতো না। বিনীত, আমি সত্যি কথা বলছি, আমার সারা শরীরে ব্যথা, তুই বিশ্বাস কর। জিদ্দা, আর না, এই বেকার বেকার ভয় দেখানোর চেষ্টা করছো। যাক, অনেক ফালতু আর কি হয়েছে। এই আমি ঘরে যাচ্ছি। বিনীত নীলিমার কাছ থেকে একটা লণ্ঠন নিয়ে ঘরে চলে যায়। সর্বজিৎ কি করবে বুঝতে পারে না। ও নিজেও কি কম আশ্চর্য হয়েছে গতকাল রাতের ওই ঘটনায়? তবে কি করে প্রমাণ দেবে নিজের সাথে ঘটে যাওয়া ওই ভয়াবহ ঘটনার? শঙ্কর বলল, লাভ নেই। আপনি যাকে আপনার বন্ধু ভাবছিলেন সে তো আসলে আপনার বন্ধু ছিল না। হ্যাঁ, খোলসটা তারই ছিল বটে, তবে খাঁচার ভেতর অচিন পাখি সেইটা আর উনি ছিলেন না। আত্মা। পরের কথাগুলো ধীর স্বরে বলে শঙ্কর। হ্যাঁ, আত্মা দাদাবাবু। ওসব এখন আমাদের গায়ে সওয়া হয়ে গেছে। জানি না আপনারা শহরের মানুষ এসব বিশ্বাস করবেন কিনা। 2 মাস আগের ঘটনা, আমার মেয়ের সাথেও একই ঘটনা ঘটে গেছে দাদাবাবু। একদিন রাত্রিরে পিলিকে নিয়ে ওর মা ঘরে ঘুমোচ্ছিল। আমি মাঝে মধ্যেই এই আপনারা যে ঘরে আছেন ওই ঘরে গিয়ে শুতাম। তখন একদিন মাঝরাতে বিকট চিৎকার শুনে ঘুম ভেঙে গেল আমার। ছুটে গিয়ে দেখি পিলি জড়সড় হয়ে ওর মাকে জড়িয়ে ধরে আছে। আমি পাশে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতেই ও জানালো যে রাত্রিবেলা আচমকাই নাকি ওর ঘুম ভেঙে গিয়েছিল। চোখ খুলতেই ও দেখেছিল ওর পায়ের কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ড্যাব ড্যাব করে জল জলে চোখে ওর দিকে তাকিয়ে আছে। শুকনো চোয়াল ছেড়ে বেরিয়ে আসছে দাঁতের সারি। পচা দুর্গন্ধে নাকি ঘরটা তখন ভরে উঠেছিল। কিন্তু পিলি বিছানা থেকে উঠে বসতেই ছায়া, দুর্গন্ধ সব যেন কোথায় মিলিয়ে গেল এক মুহূর্তে। মেয়েটা আমার খুব ভয় পেয়ে গেছিল। শঙ্কর
ঠক ঠক করে অনেকটা জল খেয়ে নিল। তারপর বলল, আপনার বন্ধুর গতকালের রাতের কথা কিছু মনে থাকবার কথাও নয়। সর্বজিতের ভারী আশ্চর্য লাগে। কালকের ওই ঘটনার পর এই বিষয়গুলো নেহাতি গল্প বলে চালিয়ে দিতে পারবে না সে। পূব দিকের জানালার পাল্লাটা ধড়াম শব্দ করে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। বিনীতের ঘুমটা ভেঙে যায়। ঘুমানোর আগে জানালাটা সর্বজিৎকে বন্ধ করতে সে বলে দিয়েছিল। সর্বজিৎ অনেক রাত পর্যন্ত জাগে। দু একটা শুকটান দেওয়ার সময় জানালার সামনে গিয়ে সে দাঁড়ায়। তবে কি সর্বজিৎ জানালাটা বন্ধ করতে ভুলে গেল? শব্দটা সমানে হয়ে চলেছে। এক রাশ বিরক্তি নিয়ে ঘুমচোখ নিয়ে উঠে জানালা বন্ধ করতে যায় বিনীত। তবে জানালা দিয়ে উঠোনের একদিকে তাকাতেই রক্ত হিম হয়ে যায় তার। কুঁয়োতলায় ওটা কে দাঁড়িয়ে? সর্বজিৎ না? হ্যাঁ, আলোটা স্পষ্ট না হলেও সর্বজিতের শারীরিক কাঠামো চিনতে সে কোনোদিনও ভুল করবে না। তাছাড়া কুঁয়ো পাড়ের ঠিক সামনেই এসে পড়েছে কিছুটা দূরত্বে থাকা রাস্তার হলদে আলোটা। সর্বজিৎ ধীরে ধীরে এগিয়ে চলেছে কুঁয়োর দিকে। জিদ্দা, কি করছো? জিদ্দা! বিনীতের ডাকটা কানে যেতেই সর্বজিৎ মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকায়। আবছা আলোর মায়াজালেও বিনীতের শরীরে শিহরণ খেলে যায়। কি ভয়ঙ্কর চেহারা! চোখ দুটো যেন কোনো অন্ধকার কোটরে ঢুকে গিয়েছে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজা খুলে সেদিকে ছুটে যায় বিনীত। এখন শঙ্করকে ডাকার সময় নেই। এক মুহূর্তেও দেরি করলে অনর্থ হয়ে যেতে পারে। হাঁপাতে হাঁপাতে কুয়োটার সামনে আসতেই হৃদস্পন্দন বেড়ে যায় বিনীতের। সর্বজিৎ কোথায়? কুয়োতলায় কেউ তো নেই। জিদ্দা, জিদ্দা কোথায় তুমি? একটা আলতো গোঙানির শব্দ শোনা যায় কুয়োর ভেতর থেকে। সেদিকে এগিয়ে যেতেই দুটো হাত চোখে পড়ে বিনীতের। কেউ যেন সেই দুটো হাত দিয়ে কুয়োর বাঁধানো পাটটা ধরে রয়েছে। বিনীত ছুটে গিয়ে সেই হাত দুটো ধরে। জিদ্দা, উঠে আসো! তুমি এত রাতে এখানে কেন? কথাটা শেষ করতে পারে না বিনীত। সেই হাত দুটো আচমকাই চেপে ধরেছে বিনীতের দুই হাত। প্রাণপণে নিজের হাতটা ছাড়াতে চায় বিনীত, কিন্তু পারে না। কি করছো তুমি? এটা আমাকে ছাড়ো না! কিছু করে ওঠার আগেই কুয়োর ভেতরে পড়ে যায় বিনীত। সেই দুই হাত শক্ত করে ধরে আছে তার হাত। করুণ আর্তনাদ বেরিয়ে আসে বিনীতের মুখের ভেতর থেকে। বিনীত, হ্যাঁ বিনীত, হ্যাঁ বিনীত, এখানে কি করছিস? সর্বজিতের ডাকে উঠে বসে বিনীত। চোখে মুখে এক আতঙ্কের ছায়া দেখা যায় তার। বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে তার কপালে। জিদ্দা, তুমি? আমি কি? তুই এই কুয়োর পাশে কি করছিস? তুই তো আমার পাশে ঘুমোচ্ছিলি। কখন এলি এখানে? কেন এলি এখানে এভাবে? ভোরের দিকে উঠে ওনাকে এখানে পড়ে থাকতে দেখে আমাকে ডেকে তোলে। কুয়োর ধারে অমনভাবে কেউ ঘুমোয় দাদাবাবু? ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে। জিদ্দা, কাল রাতে আমি তোমাকে বাঁচাতে এসেছিলাম এখানে। তুমি এই কুয়োয় ঝাঁপ দিতে যাচ্ছিলে, মানে প্রায় দিয়েই ফেলেছিলে। কুয়োর ভেতরটা ধরে তুমি ঝুলছিলে। হ্যাঁ, আমি তোমাকে। আমি কুয়োয় ঝাঁপ দিতে যাচ্ছিলাম? ও গড! বিনীত, কি হয়েছে তোর বলতো? শঙ্করদা এইমাত্র আমাকে ডেকে আনলো।
আমি তো ঘুমোচ্ছিলাম ঘরে। আমি কিচ্ছু বুঝতে পারছি না জিদ্দা। থাক থাক, ওসব কথা না হয় পরে হবে ক্ষণে। আগে আগে ওনাকে ঘরে নিয়ে চলুন। আসুন দাদাবাবু, উঠুন উঠুন। নীলিমা, একটু কড়া করে চা বসিয়ে দাও তো, আর জল খাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। মা 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 আমি সত্যি বলছি, আমি আমি ভাইকে দেখেছি। আমি আমি ভাইকে দেখেছি। ভাই ওই দরজার বাইরে দাঁড়িয়ে আমাকে ডাকছিল। আহ পিলি, তুমি ভুল দেখেছো মা। ভাই কোথা থেকে আসবে? ও তো আর নেই রে মা। কিন্তু কিন্তু আমি দেখেছি মা, আমি আমি স্পষ্ট দেখেছি। ভাই ভাই আমাকে ডাকছিল। ও বাবা বাবা, তুমি বিশ্বাস করো না, আমি আমি একটুও বানিয়ে বলছি না, আমি সত্যি ভাইকে দেখেছি। পিলি, আর একবারও যদি এই কথা তোমার মুখে শুনি তাহলে কিন্তু খুব খারাপ হবে, আমি বলে দিলাম। মায়ের কড়া ধমক শুনে পিলি চুপিসারে ঘরে গিয়ে বসে। চায়ের উষ্ণ কাপে চুমুক দিয়ে সর্বজিৎ বলল, আপনারা ওকে বৃথাই বকছেন। দেখুন, হয়তো সত্যি বলছে, হয়তো সত্যি এসেছিল ওর ভাই। দাদাবাবু, আপনাকে বলেছিলাম না, আমার দাদার ছোট ছেলে কয়েক মাস আগে পুকুরে ডুবে ওই যে মারা গেছিল। পিলি তার কথাই বলছে, প্রায় বলে, হয়তো সত্যিই বলে। ছেলেটা হয়তো তার খেলার সঙ্গীর টানে ফিরে ফিরে আসে বারবার। পিলির থেকে আমার দাদার বড় ছেলেটার বয়সের খুব একটা তফাৎ ছিল না, তবে ছোট্ট ছেলেটার সাথে ওর বেশ ভাব ছিল। ভয় হয় মেয়েটার কোনো অনিষ্ট না হয়ে যায়। কিচ্ছু হবে না আবার বের, কিচ্ছু হবে না। অঝরে কেঁদে ওঠে নীলিমা। শঙ্কর আর কিছু বলতে পারে না। মৃত্যু বাড়ি বয়ে এসে এসে যে প্রতিদিন লুকোচুরি খেলছে তাদের সাথে, এ কথা কি করে অগ্রাহ্য করবে সে? পুরোপুরি এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে কতগুলো কাজ বাকি আছে শঙ্করের। এই গ্রামের গৌরীকান্ত মুখুজ্জের হয়ে 5 মাস আগে একটা কাজ করেছিল সে। সেই টাকা যে এখনো পাওয়া বাকি। মোটা টাকা একবার হাতে পেলেই বাকি জীবনটা দাঁড়িয়ে যাবে তার। নীলিমা এবং পিলিকে নিয়ে অন্য একটি গ্রামে সংসার পাততে সুবিধা হবে। আজই একবার সন্ধ্যায় যেতে হবে গৌরীকান্ত মুখুজ্জের বাড়িতে। হ্যাঁ শঙ্কর, এইচো কি মনে করে আজ হঠাৎ? হ্যাঁ পেনাম বাবু, আমার টাকাটা। টাকা? কিসের টাকা বলো তো? আপনি কয়েছিলেন সেই যে। ও মনে বইছে সেটা। তা ঠিকই পাবে, আমি তো আর পালিয়ে যাচ্ছি না রে বাবা। 5 মাস হয়ে গেল, গ্রামে যে আর থাকা যাচ্ছে নি। দেখো শঙ্কর, এই মুহূর্তে অতগুলো টাকা আমার কাছে নেই, তুমি বরং পরে এসো। না বাবু, আপনি 5 মাস ধরে একই কথা কয়ে যাচ্ছেন। আমার মেয়ে বউকে তো বাঁচাতে হবে, এভাবে জীবন সংকটে রেখে। ও পালিয়ে মাসতে চাও, যাতে সব দোষ একা আমার ঘাড়ে এসে পড়ে। কি বলছেন আপনি? কি বলছি, তুমি ভয় পাচ্ছ, ধরা পড়ে যাওয়ার ভয়। আমি তো কিছু করিনি বাবু, তাহলে কিসের ভয় বাবু? কিছু করনি? ওই ছেলেটাকে অত রাতে অন্ধকারে কে নিয়ে গিয়েছিল জঙ্গলে?
তুমি শঙ্কর, তুমি। তাছাড়া কিছু যদি নাই করে থাকো তাহলে টাকা কিসে? যাও যাও, এখন বিজয় হও তো বাবু, মেলা বক বক করুন। হ্যাঁ, আপনি আমায় এভাবে ঠকাচ্ছেন। হ্যাঁ, আপনি তো কথা দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলুম, তবে সেই কথা আমি রাখবো কিনা সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। শুনলুম কলকাতা থেকে দুজন ছেলে এসেছে, খবরের কাগজে কি সব লেখা বেরোবে, তাদের আবার তুমি নাকি নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুলেছ। তা কি গল্প বলেছ তাদের? ওদের আমি কিছু বলিনি। এই গ্রামের অনেকেই আমাকে সন্দেহ করে। সেদিন সন্ধ্যাবেলায় ওই ছেলেটার সাথে আমাকে দেখেছিল নিখিল ধর। তবে আপনি যাই বলুন না কেন, খবরটা যাতে বাইরে না আসে তাই ওদের আমার বাড়িতে আশ্রয় দিতে হয়েছিল। না, তারপরে সে নয় চলে গেছে। তবে আপনি যাই বলুন, খুনটা কিন্তু আমি করিনি। হ্যাঁ, এই খুনটার সাথে আমি জড়িয়ে পড়েছি, কিন্তু সেটা আপনার জন্যে। আমার জন্য না শঙ্কর, এই সবটাই হয়েছে তোমার লোভের জন্য। কান খুলে একটা কথা স্পষ্ট শুনে রাখো শঙ্কর, আমি ফাঁসলে তুমিও ফাঁসবে। আমার মেয়ের জীবন থেকে ওই ছেলেটাকে ছড়িয়ে দিতে আমার যা যা করণীয় ছিল তা আমি করেছি। চাল চুলোহীন এক ছেলেকে আমার মেয়ের জীবনে আমি কখনোই মেনে নিতাম না। এখন নিজের জীবন বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয়, হ্যাঁ যদি প্রয়োজন হয়, তবে তোমাকে ছড়িয়ে দিতেও আমার হাত কাঁপবে না শঙ্কর। কথাটা মনে রেখো, এই আমি বলে দিলুম। শঙ্কর কিছু বলতে পারে না। একটি দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসে বাড়ির বাইরে। একা হলে তবুও লড়া যায়, তবে তার জন্য তার মেয়ে এবং তার বউ রয়েছে অপেক্ষায়। গৌরীকান্ত লোকটা ভালো নয়, সেটা জেনেও শঙ্কর তার সাথে হাত মিলিয়েছিল কেবলমাত্র কিছু টাকার জন্য। তবে খুনটার সাথে শঙ্করের কোনো হাত সত্যিই ছিল না। সে শুধু একখানা চিঠি দিয়ে এসেছিল ছেলেটির হাতে, যেই চিঠিতে গৌরীকান্ত মুখুজ্জের মেয়ের নাম লেখা ছিল। এক থালা মুড়ি মাখা এনে সজোরে শঙ্করের সামনে রেখে দেয় নীলিমা। শঙ্কর লক্ষ্য করে নীলিমার মুখটা বেশ ভার। এই জমাট অন্ধকার সে আগেও দেখেছে। কি হয়েছে গা? ওরা আর কদিন থাকবে গো আমাদের বাড়িতে? হুন করে বলছো কেন বউ? কি হয়েছে? কিছু হয়নি? ওরা আসার পর থেকে যা সব ঘটনা ঘটছে তুমি কি দেখছো না? আরে বাবা, সেসব তো আগেও ঘটতো। পিলি, তুমি আমি কতবার এমন কত ঝামেলায় পড়েছি, মনে নেই? ভুলে গেছো? কিন্তু পিলির কিচ্ছু হবেনি, আমি আছি তো। এর হাত থেকে কি আমরা কখনো নিস্তার পাবো না গো? আমার যে মেয়েটার জন্য খুব ভয় হয়। আচ্ছা আচ্ছা, এই যে আমরা ভূতেদের ভয় করি কারণ তাদের দেখা যায় না, কিন্তু যারা মানুষ হয়েও পিশাচ হয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের মাঝেই, তাদেরকে আমরা ভয় পাই না? আমাদের এই গ্রামে যত মৃত্যু হয়েছে তার দায় কোনো অশরীরীর নয়, দায় সেই সব মানুষের যাদের হৃদয়ে এখনো সেই পিশাচ জেগে আছে। শঙ্কর কিছু বলতে পারে না। নীলিমার কথাগুলো বুকে গিয়ে বাঁধে তার। ছলছল চোখে স্বামীর দিকে তাকিয়ে থাকে নীলিমা। বিশ্বাস করতে চেয়েও কোনো অজ্ঞাত কারণে আজ এই শুকনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করে উঠতে পারে না সে। পিলিকে কিছুতেই ধরে রাখতে পারে না সকলে। সবার শরীরের জোর যেন কম পড়ছে আজ। সর্বজিৎ, বিনীত এবং শঙ্কর তিনজনকে যেন হিমশিম খাইয়ে দিচ্ছে অতটুকু মেয়েটি। মাঝরাতে দরজা খোলার শব্দে নীলিমার ঘুম ভাঙতেই সে দেখে পিলি কোথায় বেরিয়ে যাচ্ছে।
শঙ্করকে ডেকে তোলে তৎক্ষণাৎ। পিলিকে কোনো মতে ধরে ঘরে বসানো হয়। তবে পিলির ভাবমূর্তি দেখে আতঙ্কে গলা শুকিয়ে যায় নীলিমা এবং শঙ্করের। পিলির অমন সুন্দর নিষ্পাপ মুখটা বদলে গিয়ে অদ্ভুত হিংস্রতায় ভরে উঠেছে। চোখের মণি দুটো যেন একটু বড় হয়ে গিয়েছে। পিলির গলার স্বরে একই সাথে আরও একটি পুরুষালী কণ্ঠ ভেসে আসে। শঙ্করদা, আমাকে চিনতে পারছো? ভয়ে জর্জরিত হয়ে সরে দাঁড়ায় শঙ্কর। এ কার গলা শুনল সে? কি হলো শঙ্করদা? ওদেরকে সত্যিটা বলে দাও না। আর চোখে নীলিমার দিকে তাকায় শঙ্কর। বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হয়েছে তার কপালে। ছুটে গিয়ে সর্বজিৎ এবং বিনীতকে ডেকে আনে সে। বিনীত এবং সর্বজিৎকে দেখে পিলি খিলখিলি হেসে ওঠে। কি হলো শঙ্করদা? ওদের সত্যিটা বলে দাও না। তোমাকে তো বিশ্বাস করেছিলাম শঙ্করদা। তুমিও তো বাবা, কেন করলে এমনটা? কি কি বলছিস পিলি এসব? আমি তোর বাবা। পিলি, পিলি কি হয়েছে তোর? বাবা, বাবা, ভাই, ভাই ডাকছে। আমাকে যেতে দাও বাবা। ভাই, ভাই যে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমাকে যেতে দাও বাবা। আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। গলার স্বরটা মিলিয়ে আসে পিলির। চোখ দুটো বন্ধ হয়ে যায় তার। শরীর এলিয়ে দেয় বিছানায়। খবরের কাগজে বেশ বড় করে বেরিয়েছে খবরটা। নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সযত্নে শব্দের মালায় বুনেছে সর্বজিৎ এবং বিনীত। খবরের কাগজটা বন্ধ করে পাশের টেবিলে রেখে এক চুমুক কফিতে ডুব দেয় সর্বজিৎ। বাইরে যেন সবটা স্বাভাবিক, কিন্তু তার ভেতরে এক অস্থিরতার ভার জমে বসে আছে। তার চোখের সামনে একটা গোটা পরিবার শেষ হয়ে গেল। এমন অদ্ভুত ভয়ঙ্করভাবে ধ্বংস হতে সে এই প্রথম দেখল একটি পরিবারকে। সেই রাতটার কথা মনে পড়তেই গলা শুকিয়ে আসে সর্বজিতের। সেদিন রাতে পিলি একবার চোখ মেলে তাকিয়েছিল, অস্পষ্ট ভয়ার্ত দৃষ্টিতে, যেন কিছু বলতে চেয়েও থেমে গিয়েছিল। তারপর আর কখনোই সে চোখ খোলেনি। পিলির শেষ নিঃশ্বাসে মিশেছিল এক অজানা আতঙ্ক। সর্বজিৎ আজও বুঝতে পারে না মৃত্যুই কি সবকিছুর শেষ, নাকি মৃত্যু মানে আরেক রকম বাঁধন, যেখানে আত্মা আটকে থাকে
কোনো অদৃশ্য শৃঙ্খলে। পিলি কি মুক্তি পেয়েছে, নাকি আজও কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় সে আটকে আছে ওই গ্রামে, এক ভয়াবহ অভিশাপ হয়ে?